ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন যে ভারত যখন ফিফা এশিয়ান কাপ 2026 থেকে নাম প্রত্যাহার করে নিল ব্রাজিল এবং কেপ ভার্দের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, তখন টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেটা গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়ালি সিলমোহর দিয়েছে যে তারা এবারের ফিফা এশিয়ান কাপ 2026 সেটা খেলতে চলেছে। তো গত ভিডিওতে বাংলাদেশের কিছু বয়সভিত্তিক দলের অরিজিন প্লেয়ার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম, যারা এবারের অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সিনিয়র দলের এমন কিছু অরিজিন প্লেয়ার যারা আসলে বাংলাদেশ ফুটবল দলের মাঝমাঠ এবং বিশেষ করে অ্যাটাকিং লাইন বা ফ্রন্ট লাইন, সেটার যে বাংলাদেশের দুরবস্থা এখনও রয়েছে, যে গোলকানা রোগের স্বভাবটা রয়েছে, সেইটা কিন্তু পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে সেই আবারও ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছেন এই চ্যানেলে অনেক দিন ধরেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দক্ষিণ এশিয়া ফুটবল তথা ভারতীয় ফুটবল বা সাব রিজিয়নের ফুটবল, বাংলাদেশ ফুটবল সম্পর্কে যদি আরও বেশি ইনফরমেটিভ বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলটি ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। এই আপনাদের সাবস্ক্রাইব, এই কমেন্ট, এগুলো আমাকে আরও উদ্বুদ্ধ করে ভালো কাজ করতে। তো যাই হোক, এবারে আসি বাংলাদেশের বয়সভিত্তিক দলের যে প্রথম যে অরিজিন প্লেয়ারটা, সে তার সম্পর্কে। সে হচ্ছে ইউসুফ আহমেদ। মাত্র 19 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার, যে একই সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে, আবার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তো সেই প্লেয়ারটি ইংল্যান্ডে জন্ম নেয় এবং সেখানকার বার্মিংহাম সিটি থেকে তার ইউথ কেরিয়ার বা ফুটবল কেরিয়ারটা শুরু হয়। আর এই ইউসুফ আহমেদ অলরেডি কিন্তু বাংলাদেশ পাসপোর্টের অধিকারী হয়ে গেছেন, ফলে সম্ভবত অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে বাংলাদেশ মাঝমাঠে, বাংলাদেশ জার্সিতে তাকে কিন্তু মাঠে অবশ্যই দেখা যেতে পারে। এবারে আসি দ্বিতীয় প্লেয়ার, সিনিয়র দলের কথাই বলছি। তার নাম হচ্ছে শুকি ইতোফিসা। 22 বছর বয়সী এই জাপানিজ লেফট উইঙ্গার অলরেডি বাংলাদেশ পাসপোর্টের জন্য কিন্তু যে প্রসিডিওর আছে সেটা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। তার ফুটবল কেরিয়ার মূলত শুরু হয়েছে জাপানের হিরোশিমা ইউনাইটেড ওনমসি ক্লাব থেকে, এবং এরপর সে মূলত জাপানের 5th টায়ারের দুটো ক্লাবে খেলেছে। একটা হচ্ছে ব্রেউসাগা আর দ্বিতীয়টা হচ্ছে মিৎসুবিশি নাগাসাকি ক্লাবে খেলার পরে এই বছরে, মানে কয়েকদিন জাস্ট দুদিন আগে, সে কিন্তু বাংলাদেশের ফর্টিস এফসিতে জয়েন করেছে, যে ক্লাবটা এবারে ভারতের এফসি গোয়ার সঙ্গে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ সিতে আছে, সেই ক্লাবে সই করেছে। ফলে একই সঙ্গে এই ফর্টিস এফসি তো অলরেডি সাব কান্ট্রির প্লেয়ারগুলোকে নিয়ে নিজেদের দলে খেলাচ্ছিল, একই সঙ্গে এই ইতোফিসা আসার পরে সে কিন্তু দেশীয় প্লেয়ার হিসাবে সে বাংলাদেশ দলে খেলবে। যেমন অনেকটা আমাদের ভারতীয় আইএসএলে বেঙ্গালুরু যেমন রায়ান উইলিয়ামসকে এখন দেশীয় প্লেয়ার হিসাবে খেলাচ্ছে, যদিও সে বিদেশি প্লেয়ার। তো একইভাবে এই ইতোফিসা কিন্তু বাংলাদেশের ওই ফর্টিস এফসিতে একইভাবে কাজ করবে। এবং এর পাশাপাশি বাংলাদেশ সিনিয়র দলের কোচ থমাস ডুলির হাতে উইঙ্গার পজিশানে আরও একটা অপশান কিন্তু বেড়ে গেল। এবারে আসি এই লিস্টের তৃতীয় প্লেয়ার, যে হচ্ছে ফরওয়ার্ড 27 বছর বয়সী জায়ান হাকিমের কথা, যার জন্ম ইংল্যান্ডে, কিন্তু তার শরীরে কিন্তু অ্যান্টিগার রক্ত বা ওয়েস্ট ইন্ডিজের রক্তও কিন্তু বইছে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি তাকে কিন্তু অ্যাপ্রোচ করতে শুরু করেছে যে ফিফা এশিয়ান কাপ এবং আপনার সাব টুর্নামেন্টের আগে তাকে কিভাবে জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল করা যায়। তার জন্য কিন্তু অলরেডি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুপে কাজ শুরু করে দিয়েছে, এবং খুব সম্ভবত আগস্ট মাসের শেষে সে কিন্তু বাংলাদেশ দলের জন্য অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। তো এই জায়ান হাকিমের ফুটবল ক্যারিয়ারটা শুরু হয় ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব নটিংহাম ফরেস্ট থেকে। এরপর একে একে সে ম্যানসফিল্ড, কোলভিল, বারওয়েল, ওয়ার্কশপ, স্টামফোর্ড, শেপশেড ডায়নামোর হয়ে 12টা বছর খেলেছে। এই মুহূর্তে যদিও সে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগের টায়ার 8 নর্দার্ন প্রিমিয়ার লিগ ডিভিশনের ক্লাব ওয়েলিংবর্গের হয়ে, এবং যেখানে এই চলতি সিজনে সে 4টে ম্যাচের মধ্যে 4টে ম্যাচেই গোল করেছে। ফলে এইরকম একটা বক্স, মানে সেই ফুটবলে যে কথাটা আছে ফক্স ইন দ্য বক্স বা প্রপার নাম্বার 9 ফরওয়ার্ড, এইরকম একজনকে কিন্তু অবশ্যই বাংলাদেশ সিনিয়র দলের দরকার। কারণ এই দক্ষিণ এশিয়ার ফুটবলে এই গোলকানা রোগের স্বভাবটা প্রত্যেকটা দেশে আছে। ফলে জায়ান হাকিম কিন্তু এই জায়গাটায় দুর্দান্তভাবে ফিট করতে পারবেন, এবং তিনি কিন্তু এই যে অভাবটা বাংলাদেশ সিনিয়র দলে যেটা আছে, সেই অভাবটা কিন্তু তিনি অলরেডি ঘোচাতে পারবেন বলে আমার অন্তত বিশ্বাস। এবারে আসি এই লিস্টের আরও এক সেন্টার ফরওয়ার্ডের কথা, সে হচ্ছে আমেরিকার ট্রেভর ইসলাম। 22 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের জন্ম এবং বেড়ে ওঠা সবটাই কিন্তু আমেরিকাতে।
মূলত মারিন এফসি ফুটবল একাডেমি থেকে তার ফুটবলের হাতেখড়ি, এবং সে সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং দুটো পজিশনে কিন্তু খেলতে অভ্যস্ত। তবে এই মুহূর্তে ট্রেভর ইসলাম খেলছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দলের হয়ে খেলছেন, যেটা একটা বিশ্ববিদ্যালয়ের দল হয়। তো আশা করা যাচ্ছে ট্রেভর ইসলাম অলরেডি যেহেতু বাংলাদেশ পাসপোর্ট পেয়ে গেছেন, তিনি ফিফা এশিয়ান কাপ এবং সাব টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরোপুরি ফিট করে আসি। এই লিস্টের পঞ্চমতম প্লেয়ার ফারহান আলী ওয়াহিদ। 19 বছর বয়সী এই লেফট উইঙ্গার সম্ভবত বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের সুপারস্টার হতে যাচ্ছে। কেন এই কথাটা বলছি জানেন? এই প্লেয়ারটার জন্ম ইংল্যান্ডে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব প্রথমে চেলসিতে জয়েন করে 2019-20 সাল নাগাদ। কিন্তু ওই বছরেই সে চেলসি ছেড়ে ফুলহ্যামে পৌঁছায় এবং সে ফুলহ্যামে গিয়ে তার ফুটবলের মানে অকখা যেটা বলা হয় হাতে কড়ি, সেটা কিন্তু এই ফুলহ্যামেই শিখেছে। তাই তাকে বলা যেতে পারে যে ফুলহ্যামের ইউথ প্রোডাক্ট হচ্ছে এই ফারহান আলী ওয়াহিদ। এবং এই বছরেই প্রি সিজনে সে কিন্তু ফুলহ্যামের অনূর্ধ্ব 21 দল এবং সিনিয়র দলের হয়ে কিন্তু স্টার্টিং করেছিল। কিন্তু হঠাৎ করে গত 7ই আগস্ট তাকে ইংল্যান্ডের 5th টায়ারের ক্লাব বোরহামউডে 1 বছরের জন্য লোনে পাঠানো হয়। সম্ভবত তাকে, যেহেতু বয়সটা অল্প এবং তাকে বেশি করে ম্যাচ প্র্যাকটিস এবং ম্যাচ সিচুয়েশনের মধ্যে ফেলার জন্য তাকে কিন্তু পাঠানো হয়। আর বোরহাম ইউনাইটেডের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে এই 19 বছরের ছেলেটা তার নিজের জাত কিন্তু চিনিয়েছে। একটা গোল এবং একটা অ্যাসিস্ট করে সে বুঝিয়েছে সে কিন্তু দুর্দান্ত কোয়ালিটিফুল একটা প্লেয়ার। যেমন স্কিল ততোধিক গেম অ্যাওয়ারনেস এবং ফিনিশিং ততোধিক সুন্দর, এবং ঠিক পজিশনিং সেন্স, কোথায় দাঁড়াতে হবে, কোথায় দাঁড়ালে বলটা পাওয়া যাবে, কিংবা কাট ইন করে উইং থেকে কিভাবে ভিতরে ঢুকতে হবে, কোথায় বল দিতে হবে, ডায়াগোনাল নাকি থ্রু বল, পুরো ব্যাপারটা তার কিন্তু একদম পুরো মাসল মেমোরির মতো তার মস্তিষ্কে সেইটা গেঁথে গেছে। যেহেতু ইংলিশ ফুটবল লিগের ফুলহ্যামের মতো একটা ক্লাবে তার বেড়ে ওঠা এবং সেখানকার ফুটবল কালচারটা তার রক্তে কিন্তু মিশে গেছে। ফলে এইরকম একটা প্লেয়ার, এইরকম কোয়ালিটি এবং গুণমান সম্পন্ন বা স্কিলফুল প্লেয়ার যখন বাংলাদেশ জাতীয় দলে খেলতে আসবে ফিফা এশিয়ান কাপ এবং সাব টুর্নামেন্টে, তখন বাংলাদেশ দলের গ্রাফটা ঠিক কোন লেভেলে উঠে যাবে সেটা বুঝতে পারছেন। এবারে আসি এই লিস্টের 6ষষ্ঠতম প্লেয়ার, এবং আমার মতে এই যতগুলো প্লেয়ারের কথা বলছি তার মধ্যে সব থেকে ইমপ্রেসিভ প্লেয়ার হচ্ছে লুই ওয়াটসন। 25 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার আমি যেটা বললাম যে আমার মতে সব থেকে ইমপ্রেসিভ প্লেয়ার, এবং ফুটবলারদের যে বয়সটাতে সব থেকে তারা বেশি পিক ফর্মে থাকে বা সব থেকে বেশি প্রস্ফুটিত হয়, নিজেদেরকে প্রস্ফুটিত করতে পারে যে বয়সটাতে, সেই বয়সটাতে কিন্তু আছে এই লুই ওয়াটসন। এবং তার জন্ম ইংল্যান্ডে হলেও সে কিন্তু মূলত আয়ারল্যান্ডের নাগরিক। তার ফুটবল কেরিয়ারটা শুরু হয়েছিল ইপিএলের বিখ্যাত ক্লাব ওয়েস্ট হ্যাম থেকে। এরপর সে 2 বছর খেলেছে ডার্বিতে, 2 বছর লুটনে, 1 বছর সে খেলেছে চার্লটনে, এবং এই মুহূর্তে সে খেলছে 4th টায়ার বা লিগ 2 এর ক্লাব ক্রাউলি টাউনের হয়ে। এবং এই বিশেষ করে এই লুই ওয়াটসনের ঠিক যতটা গতি, কি দুরন্ত গতি, তার সঙ্গে স্কিল, ডায়াগোনাল পাস কিংবা থ্রু পাস মিডফিল্ড থেকে যেভাবে দিতে হয়, এবং ঠিক কখন বক্সের মধ্যে গিয়ে চুপচাপ গিয়ে দাঁড়াতে হবে, যে পজিশনটা নিতে হবে, সেই ব্যাপারটা না তার মধ্যে একদম পুরো অস্থি মজ্জায় মিশে গেছে এই জায়গাটা। এবং কি যে স্কিলফুল প্লেয়ার, ছোট্ট জায়গায় কিভাবে টার্ন করে কোন প্লেয়ারকে বল দিতে হবে, দিলে সে ফাঁকায় আছে, মানে তার ভিশন এবং সেই সঙ্গে থিঙ্কিং এবিলিটি দুটোই কিন্তু দুর্দান্তভাবে তার মধ্যে ট্রানজিশন বা যেটা আমরা দেখি যে ইউরোপিয়ান ফুটবলে বা যারা ফুটবলে উন্নত কান্ট্রি সেই সমস্ত প্লেয়ারদেরকে দেখি যে বল নিয়ে যখন তারা এগোচ্ছে শুধু একটাবার মাথা উঁচু করে দেখলো কোন প্লেয়ার আছে, তারপরে তাকে পাস দিল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এই লুই ওয়াটসনের মধ্যে আছে, এবং সেটা কিন্তু তার প্রত্যেকটা তার মুভ, তার বল নিয়ে ওঠা, তার পাস দেওয়া, তার স্কিল সব কিছুতে কিন্তু সে কিন্তু প্রমাণ করেছে। এখন এই প্লেয়ারটাকে যদি বাফুপে অ্যাপ্রোচ করে যদি বাংলাদেশ দলের জন্য অ্যাভেলেবেল করতে পারে, তাহলে একবার ভাবুন এইরকম ধরনের একটা অ্যাটাকিং মিডফিল্ডার যখন আপনার বাংলাদেশ দলের ডিফেন্সিভ মিডফিল্ড হামজা চৌধুরীর সঙ্গে কম্বাইন্ড হবে, আর বাম পাশে যখন ফারহান আলী ওয়াহিদ কিংবা ফাহিমাদুল, ডান পাশে আপনার ট্রেভর ইসলাম কিংবা ইতোফিসা এরা যখন থাকবে, অথবা অনূর্ধ্ব 20 দল থেকে আপনার যখন অ্যাডাম আব্বাস কিংবা রোনান সুলিভান আসবে, তখন একবার জাস্ট চিন্তা করুন যে বাংলাদেশের আপ লাইনটা, ফ্রন্ট লাইনটা
কি দুর্দান্ত এবং কি ভয়ঙ্কর হয়ে উঠবে। এই সমস্ত প্লেয়ার যখন বাংলাদেশ দলে ইনক্লুড হয়ে সাব টুর্নামেন্ট খেলতে আসবে, তখন সাফের বাকি দেশগুলোকে যে কি টাফ একটা কম্পিটিশন ফেস করতে হবে এবং কি একটা টাফ দলকে ফেস করতে হবে, সেটা কিন্তু এখন থেকেই অনুমেয়। তবে হ্যাঁ, আমি আবারও বলেছি যে এই সমস্ত প্লেয়ারকে সময় দিতে হবে, কোচের ট্যাকটিক্স, কোচের যে মেথড, সেই মেথডোলজির সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে। এক্ষুনি 1-2 বছর বা 4 মাস 6 মাসে যদি আপনি রেজাল্টের জন্য হাহুতাশ করতে শুরু করে দেন, সেটা কিন্তু সম্ভব না। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে সময়টা দিতে হবে এবং তারা কিন্তু বেটার রেজাল্ট প্রডিউস করতে পারে। না হলে ওই ইউরোপের টপ লেভেলে ওইখানে কিন্তু তারা ফুটবলটা খেলতো না। তো তাদেরকে সেই সুযোগটা দিলে এরা কিন্তু বাংলাদেশ ফুটবলকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। যেটা আমি আগের অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই সমস্ত অরিজিন ফুটবলাররা একমাত্র সলিউশন নয়। তবে এরা আসলে কি হবে, এরা আসলে আপনার দর্শক মাঠে আসবে, দলটার ভালো রেজাল্ট করবে আন্তর্জাতিক লেভেলে কিংবা এশিয়ান লেভেলে, এবং ইনভেস্টার আসবে। ইনভেস্টার আসলে সেখান থেকে মানুষের মধ্যে উন্মাদনা আসবে, সমর্থক ভিড় করে মাঠে আসতে থাকবে এবং তারপর ধীরে ধীরে যেটা হবে যে এখান থেকেই গ্রাসরুট লেভেলের উন্নয়নটা শুরু হবে। আর যখনই গ্রাসরুট লেভেলের উন্নয়নে দেশ থেকে এরকম কোয়ালিটি ফুটবলার উঠতে শুরু করবে, তখন সেই দেশটার ফুটবল বিশ্বকাপে সুযোগ পাওয়া সীমিত সময়ের খুব আর দূরের থাকবে। তবে হ্যাঁ, একথা অবশ্যই ঠিক যে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলো রাজনীতিতে একেবারে জর্জরিত হয়ে আছে। তো সেখানে দাঁড়িয়েও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন যে অ্যাপ্রোচ এবং যে বিচক্ষণতার সঙ্গে কাজগুলো করে চলেছে, তার জন্য তাদের বোধহয় কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তো এখানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবারে সাব কান্ট্রির বাকি দেশগুলোর জন্য কিন্তু টাফেস্ট প্রতিপক্ষ হতে যাচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।